সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচ্য বিষয় সংকটে রাজনীতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই রয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট কাজী সিরাজ। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আমাদের সম্পাদকীয়তে। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই, আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারেন। আমাদের ফোন করতে পারেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ সংবাদগুলো। অপেক্ষমান মামলাগুলোর রায় শেষ হলেই ট্রাইব্যুনালের প্রসিকিউশন ঢেলে সাজানো হবে বললেন আইনমন্ত্রী। প্রসিকিউশনে কিছুটা সমন্বয়হীনতা আছে বলে স্বীকার। গণতন্ত্র না থাকলে সব ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় না বললেন প্রধানমন্ত্রী। হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়। দুর্নীতির অভিযোগে সাবেক মেয়র খোকাসহ 8 জনের বিরুদ্ধে দুদকের মামলা। আত্মসমর্পণের পর সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল্লাহ মান্নানের জামিন মঞ্জুর। 1700 কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের পুটিয়ায় 225 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি সই। এবং ধারাবাহিক ব্যর্থতার জন্য জাতীয় দলের ক্রিকেটার, কোচ, প্যানেল ও নির্বাচকদের জবাবদিহিতার আওতায় আনা হবে জানালেন আকরাম খান। আমরা এবার চলে আসছি সরাসরি আমাদের আজকের আলোচনায়, সংকটে রাজনীতি। আসলে দেশে এখন একটা রাজনীতি শূন্যতা চলছে বলে মনে হচ্ছে, কারণ বিরোধী দল সেই অর্থে নেই। সেই অর্থে নেই, সংসদে যে বিরোধী দল আছে সেটি নিয়ে প্রশ্ন আছে। আর আসল বিরোধী দল যারা, যদি বলি বিএনপি, সংসদের বাইরে, তারাও কিন্তু খুব এফেক্টিভলি কোনো কর্মসূচি নিয়ে মাঠে আসতে পারছে না। যদিও তারা বারবার বলছে যে আন্দোলন করবে, কিন্তু আন্দোলনের কোনো লক্ষণ আমরা দেখছি না। তো এই অবস্থায় সরকার কিন্তু মানে এই ধরনের একটা যদি রাজনীতিহীনতা চলে দেশে, তাহলে সরকারের কিছুটা স্বেচ্ছাচারী হয়ে ওঠার আশঙ্কাও থাকে। এবং আওয়ামী লীগের মধ্যেও আমরা কিন্তু দেখছি যে জেলা কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন হচ্ছে না। তৃণমূলে একটা হতাশা বিরাজ করছে এবং দলের সাংগঠনিক অবস্থা খারাপ বলেই কিন্তু আসলে ক্রমশ সরকার মনে হচ্ছে আমলা নির্ভর হয়ে পড়ছে। তো এই অবস্থায় আমরা আজকের আলোচনায় যাব। মোহাম্মদ জমির, আমি আপনাকে দিয়ে যদি শুরু করতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন। আমি বিশ্বাস করি যে গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুসারে সেখানে মানে দেয়ার মাস্ট বি এ প্রিন্সিপাল যে এগ্রি টু ডিসএগ্রি, এবং এটা যদি না থাকে তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া কিন্তু এগোনো যায় না। আপনারা জানেন সবাই যে সেই পুরনো জর্জ অরওয়েলের একটা বই লেখা ছিলেন উনি, অ্যানিমাল ফার্ম। সেখানে সবাই মিলে একদিন বললো যে অল অ্যানিমালস আর ইকুয়াল। সেখানে এসে আবার ঘোড়ারা আবার লিখলো পরে অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল। তো আমাদের রাজনীতির ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। সেটা হচ্ছে যে আমাদেরকে সবার মাধ্যমে একটা সমতা আনা এবং সমতাকে রক্ষা করা, সবার ইকুয়াল অপরচুনিটি টু বি এবল টু পার্টিসিপেট ইন ন্যাশনাল গভর্নেন্স। এখন আর শুধু তাই না, দ্বিতীয় আরেকটি জিনিস হচ্ছে যে প্রত্যেক রাজনৈতিক দলের দে মাস্ট হ্যাভ এ সফট স্পেস, যেটাকে আমি বলি, যাতে করে সে নিজের দলগতভাবে তার নিজের প্রচার প্রকাশনা যা কিছু করার সবকিছু সে করতে পারে, মতবাদ প্রকাশ করা সবকিছু হিংসাত্মকভাবে না, গঠনমূলকভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে যেটা করা যেতে পারে। আমি বলছি না যেমন মনে করেন আপনার চীন দেশে, কে আগে যেরকম সোভিয়েত ইউনিয়নে ছিল, কে এখন বর্তমান রাশিয়াতে যেটা আছে, কি নর্থ কোরিয়া, সেরকম না। আমি বলছি যে গঠনমূলকভাবে একটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নেওয়া।
সেখানে হিংসাত্মক ভূমিকা থাকবে না, সেখানে মারপিট না, সেখানে আগুন জ্বালাও, আগুন পোড়াও, খুন খারাপি না। সেদিক থেকে আমি বলবো যে বর্তমানে বিরোধী দল যারা আছেন, গুরুত্বপূর্ণ দল, তারা তো বিরোধী বলবো না আমি, তারা বলবো গুরুত্বপূর্ণ দল, বিএনপি যেখানে তারা পার্লামেন্টের ভেতরে নেই, তারাও এই কদিন আগে একটা সুষ্ঠুভাবে সার্বর্দি উদ্যানে তারা আলোচনা করেছেন এবং আলোচনার মাধ্যমে সম্প্রচার নীতিমালার ওপরেও ব্যাখ্যা দিয়েছেন। তারা এই যে আমাদের চেষ্টা করা হচ্ছে 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যে করার, তো যদি কেউ কোনো ব্যক্তি তার স্বাধীন অধিকার ব্যবহার করে নিজের মতামত প্রকাশ করতে চায়, যদি একটা দল গঠনমূলকভাবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মাধ্যমে দেশের সার্বিক ব্যাপারে কিছু বলতে চায়, অবশ্যই সেটা গ্রহণযোগ্য। আমি আপনাকে আরেকটা জিনিস বলবো যে আজকে দেখেন এই যে কথা কাটাকাটি হচ্ছে যে 21শে অগস্টের জন্য কে দায়ী, তাই না? আচ্ছা, এখানে আমি বলবো, আপনাকে আমি পিছিয়ে নিয়ে যাব একটুখানি 1964 সালে, 50 বছর আগে। আমি তখন ইউনিভার্সিটিতে প্রায় শেষের দিকে। আপনার মনে আছে লাল বাহাদুর শাস্ত্রী, তিনি ছিলেন রেলওয়ে মিনিস্টার। আমি জানি না 64 সালে আপনি কত বড় ছিলেন, বাট আমি জানি না, আপনি ছোট ছিলেন বলে, তখন 6 বছর, দেন ইউ ডোন্ট নো অ্যাবাউট ইট। বাট তখন আমরা ইউনিভার্সিটিতে নবাব জানবেন যে সেটা হচ্ছে যে একটা রেলওয়ে অ্যাক্সিডেন্ট হয়, তখন নেহরুর ক্যাবিনেট ছিল, জওহরলাল নেহরু। তিনি রেলওয়ে মিনিস্টার হিসেবে উনি বললেন, যদিও অ্যাক্সিডেন্টের সঙ্গে ওনার সঙ্গে সম্পৃক্ততা ছিল না, হি টুক দ্য ব্লেম অ্যান্ড হি সেড হি রিজাইন ফ্রম অফিস অফ রেলওয়ে মিনিস্টার ইন ইন্ডিয়া। যেহেতু আমার সময় হয়েছে, সেটা দ্য বাক স্টপস হিয়ার। হি কোটেড ইনফ্যাক্ট ফ্র্যাঙ্কলিন ডেলানো রুজভেল্ট, ওনার একটা ইয়েতে লাগানো ছিল টেবিলের উপর, দ্য বাক স্টপস হিয়ার, এন্ড অফ দ্য ডে আই এম রেসপন্সিবল। আমি সেই জন্য আশা করি এই যে একটা মত পার্থক্য বিরাজ করছে, এটার একটা দিক আছে, সেটা হচ্ছে আপনার জুডিশিয়াল সাইড, সেটা এখনো সম্পন্ন হয়নি, শেষ হয়নি, এটা হওয়া উচিত। ইট ইজ সাব জুডিস, বাট দিস ইজ সামথিং উইচ হ্যাজ বিন ড্র্যাগিং ফর এ লং টাইম, ইট মাস্ট বি ফিনিশড। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, সরকার তখন যারা ছিল, লাল বাহাদুর শাস্ত্রীর মতো তারা যদি একটু নিত, যেরকম হ্যাঁ ঠিক আছে আমাদের জায়গায় হয়েছে, সেই জন্যে আমরা এই জন্যে উই আর রেসপন্সিবল, উই ফেইলড অন দিস পার্টিকুলার পয়েন্ট, উই ফেইলড। তো সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে, এই যে দায়বদ্ধতার জিনিসটা নেই। রাজনৈতিক অঙ্গনে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমি জানি না আমার সঙ্গে যারা আছেন ওনারা খুবই গণ্যমান্য ব্যক্তি, আমি বিশ্বাস করি যে 3টে জিনিস থাকা দরকার। একটা হচ্ছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে রাজনীতিকরণ করা যাবে না। তৃতীয়ত হচ্ছে, যদি আমরা দুর্নীতি অন্যান্য মিসগভর্নেন্স থেকে ঊর্ধ্বে উঠতে চাই, তৃতীয় জিনিসটা হচ্ছে দায়বদ্ধতার সৃষ্টি। যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দায়বদ্ধতা না আসে, তাহলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। তা আমি আশা করব আজকে যে আলোচনাটা হবে, এই দায়বদ্ধতার উপরে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে যে সম্পৃক্ততা, এই জিনিসটা নিয়ে ওনারা আমাকে একটু বলবেন, আমি খুবই খুশি হব। জি, আব্দুল্লাহ নোমান, আপনার কাছে যাব। যেটা আমরা বলছিলাম যে বিএনপি আসলে কি হতাশ করছে না আমাদের অনেককেই, কারণ 5ই জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচন বিএনপি ঠেকাতে পারেনি। নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনের পরেও বিএনপি কিন্তু কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। সম্প্রতি বিএনপি যেটা বলেছিল যে ঈদের পরে আন্দোলন, সেটাও তেমনভাবে হচ্ছে না। এবং বিশেষ করে আমরা 19শে আগস্ট যেটা দেখলাম যে জনসভাটি ছিল বিএনপির সোহরাওয়ার্দী উদ্যানে, অনেক দিন পরে কিন্তু খালেদা জিয়া একটা সুযোগ পেয়েছিলেন মানে জনগণের মুখোমুখি হবার সরাসরিভাবে, এবং সরকার বাধা দেয়নি, সে জনসভাটি করতে দিয়েছে, কিন্তু তিনি আসলেন না শেষ মুহূর্তে। এবং তিনি বললেন যে, বলা হলো যে তিনি অসুস্থ, কিন্তু আবার দেখা গেল যে তিনি আবার সেদিন তার কার্যালয়ে অফিস করেছেন ঠিকই। তো এতে করে আরো হতাশা নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা যায়। তো এই অবস্থায় আপনি কি বলবেন?
তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। এখানে অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন আমাদের অ্যাম্বাসেডর জামিল সাহেব। এই বিষয়গুলো সম্পর্কে পরে আসব। আমি যে কথা দিয়ে শুরু করতে চাই, আমরা এখানে বসছি, যা কিছু আলোচনা করছি তা রাজনীতি সম্পৃক্ত এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের একটা হিসাব নিকাশের ব্যাপার, এবং এই রাজনীতির সাথে অর্থনীতি, রাজনীতির সাথে অন্যান্য সামগ্রিক বিষয়গুলো সম্পৃক্ত, জড়িত। তো আজকে যে আমাদের যে সংবিধান, এই সংবিধানে এই ফর্ম অফ গভর্নমেন্ট যেখানে পার্লামেন্টারি, সেখানে বিরোধী দলের একটা স্পেস থাকে এবং সংবিধানে সেটা আছে। এখন কিন্তু বাংলাদেশে বর্তমান শাসক দল বা জোট যে রাজনৈতিক প্রক্রিয়ায় এগুচ্ছে, বিরোধী দলের প্রতি তাদের যে অ্যাটিটিউড এবং সমগ্র কর্মকাণ্ডে যে বাধা, এই বাধা ওই যে স্পেসটুকু বিরোধী দলের থাকা সংবিধানগতভাবে, সেই স্পেস কিন্তু সরকার দিচ্ছে না। এবং সেটা যদি আপনি একটা একটা ধরেন, আমরা যে ন্যূনতম যে সভা সমাবেশ মিছিল, এগুলো যথাযথভাবে সারা বাংলাদেশে করতে পারছি না। হাজার হাজার মামলা এখন আমাদের কাঁধে। মামলাগুলোর যে ধরনটা, সেটা আগে এক সময় অনেক নেতার বিরুদ্ধে মামলা হতো, এটা কোনো সুনির্দিষ্ট ভাবে বিশেষ কোনো ফৌজদারি বা অন্য কোনো অ্যাক্টে হতো না। বলতো যে হি ইজ এ পলিটিশিয়ান, কাজে রাজনীতিবিদ হিসাবে বিরোধী দল, তাকে রাখা যাবে না, বাইরে কারাগারে নিতে হবে। এই ধরনের মামলায় আমি নিজেও, কাজী সিরাজ সাহেবও বা অনেকেই এই ধরনের মামলায় আমরা জেল খেটেছি। আওয়ামী লীগের অনেক নেতৃত্ব জেল খেটেছেন। এটাকে আমরা রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসাবে আমাদের জীবনে এবং সরকারের কার্যক্রম হিসাবে ধরে নিয়েছিলাম। কিন্তু এখন যেটা পরিস্থিতি, সেটা হচ্ছে সিটি কর্পোরেশনের আপনার ওই ময়লার গাড়ি ভেঙে দিয়েছি এই জন্যে মামলা, অথবা কোনো একটা ঘটনায় দাঁড়িয়ে কি কথা বলেছি সে নিজেও জানি না, এই ধরনের মামলাগুলো হচ্ছে। এবং এগুলো হওয়ার মধ্য দিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আমি একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ওই যে বিরোধী দলের স্পেস থেকে সরকারের সাথে বিরোধী দলের যে সহযোগিতা, সমালোচনা, আন্দোলন, এর কোনোটাই করা সম্ভবপর হচ্ছে না। আপনি যে প্রশ্ন তুলেছেন যে যাতে বিএনপি নির্বাচনের পরে কোনো আন্দোলন গড়ে তুলতে পারে নাই। দেশে যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচন সম্পর্কে তো আমাদের একটা মূল্যায়ন আছে, সেটা আপনারা জানেন। আমরা বলেছি দশম জাতীয় সংসদের যে নির্বাচন হয়েছে বলে বলা হচ্ছে, সেখানে যে 300 কনস্টিটিউয়েন্সির মধ্যে যারা ভোটার, এই তারা কাউকেও ভোট দিতে পারে নাই, সেখানে ভোট দিতে পারে নাই, অথচ ভোটবিহীন পার্লামেন্ট হয়ে গেছে, পার্লামেন্ট হয়ে গেছে। যে জন্য আমরা বলি এটা অনৈতিক এবং এটা অবৈধ, এবং সেখান থেকে মন্ত্রিসভা হয়েছে। তো সব কিছু মিলিয়ে যে কথাটা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে যে আজকে এই মানে সর্বক্ষেত্রে বিরোধী দলের উপরে সরকারের যে নির্যাতন এবং
কথা বলার ক্ষেত্রে যে বাধা, এই বাধা দেশের সংসদীয় রাজনীতিতে আপনি যেটা বলেছেন একটা শূন্যতার সৃষ্টি করছে, শূন্যতার সৃষ্টি করছে, এবং এই শূন্যতা সবসময় ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। তো সেই দিকেই ধাবিত হচ্ছে। জি জনাব নোমান, আমি একটি প্রশ্ন করবো শুধু। আপনি বলেছেন যে স্পেস দিচ্ছে না সরকার, ঠিকই, কিন্তু স্পেসটা একটা দিয়েছে 19 আগস্ট, একটা স্পেস পাওয়ার পরও আপনারা সেই সুযোগটা কিন্তু কাজে লাগাতে পারলেন না। খালেদা জিয়া আসলেন না এবং জনগণকে কিছু বললেন না। না না, এটা তো আপনি যেটা বক্তব্যটা বললেন, এটা সরকারের সুযোগ দেওয়ার বিষয়ও না, ওনার এসে কোনো বিশেষ বক্তব্য দেওয়ার বিষয় ছিল না। এটা নিয়ে কিছুটা আলোচনা এদিক ওদিক হচ্ছে, বিভ্রান্তিও হচ্ছে। সারা বাংলাদেশে আমরা একটা দিবস ঘোষণা করেছিলাম, যেটা জাতীয় সম্প্রচার নীতির বিরুদ্ধে। সেখানে সারা দেশেই এই সমাবেশগুলো ছিল। ঢাকারটাও কিন্তু সেই সমাবেশের একটা অংশ, এটা কোনো কেন্দ্রীয় সমাবেশ ছিল না। এখানে একটা বিভ্রান্তি, এটা খুব স্পষ্টভাবে না, এটা হয়েছে কয়েকটা পত্রিকায় এরকমও আছে যে আসতেও পারেন, আবার আমাদের মধ্যে অনেকে তিনি আসবেন এ কথা প্রচার করেছেন, কিন্তু উনি আসার পরিপূর্ণ সিদ্ধান্ত থাকা সত্ত্বেও আসেন নাই। এটা আসলে এটা ঠিক না, এটা বিভ্রান্তিকর। তবে উনি যে আসলে বিশেষ কোনো কর্মসূচি প্রদান করতেন সেই ধরনের কোনো সিদ্ধান্ত বা বক্তব্য সেদিন ছিল না। এর আগে কিন্তু আমরা 5 তারিখের পরে আর একটা সমাবেশ করেছি, জাতীয়তাবাদী শ্রমিক দলের যে এই আপনার সম্মেলন হয়েছিল, সে উপলক্ষে একটা সমাবেশ ছিল। সেই সমাবেশে তিনি এসছিলেন। কাজেই তার আসা আসলে না আসার বিষয়টা এখানে বড় না, বড় হচ্ছে সরকারের যে দৃষ্টিভঙ্গি। সরকার যদি তার সাংবিধানিক স্পেস বিরোধী দলকে না দেয়, তাহলে সেখানে রাজনৈতিক শূন্যতা তো মনে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের আমি তো শুধু একটা দিক বললাম, এছাড়া সার্বিকভাবে এই যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতি একটা অরাজক পরিস্থিতি, যেখানে গুম খুন হচ্ছে মানুষ, যেখানে এই নারায়ণগঞ্জের 7 জনের যে লাশের বিষয়, এবং চারিদিকে যে অর্থনৈতিক ক্ষেত্রে অরাজক পরিস্থিতি, এবং এই সরকারের যে বিরাট কর্মী বাহিনী বিভিন্ন গ্রাম এলাকা, ইউনিয়ন এলাকা পর্যন্ত গিয়ে তাদের যে চাঁদাবাজি, সবকিছু মিলিয়ে একটা অতিষ্ঠ অবস্থা সৃষ্টি হয়ে গেছে দেশে। কাজে আপনি যেটা বলছিলেন যে রাজনৈতিক স্থিতিশীলতা কথা, সেখানে তো সেই পরিবেশ নাই। সাধারণ যে ব্যবসায়ী, সাধারণ মানুষ তার যে অধিকার নিয়ে যে এগিয়ে যাবে, তাতে প্রতি ক্ষেত্রেই বাধাগ্রস্ত হচ্ছে। ধন্যবাদ। আবার কাছে আসবো আপনার কাছে। আমি একটু কাজী সিরাজ আপনার কাছে যাবো, একজন সিনিয়র সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন এই যে একটা আসলে রাজনীতির শূন্যতাই চলছে বলা যায়, এবং সুস্থ রাজনীতির অভাব থাকলে সেটা তো দেশের জন্য মোটেই শুভ লক্ষণ নয়। আমরা একটা শক্তিশালী বিরোধী দল চাই, যে এই শক্তিশালী বিরোধী দল কিন্তু সংসদের ভেতর থেকে আমরা পাবো না, এটা বোঝাই গেছে। বিএনপির সেই শক্তি আছে বিরোধী দল হবার, মানে সংসদে বিরোধী দল নয়, কিন্তু সংসদের বাইরে থেকেও বিএনপির সেই জনসমর্থন আছে, সবকিছুই আছে। কিন্তু বিএনপি যদি ব্যর্থ হয় তাহলে সেটি কিন্তু সরকারের জন্য মানে ব্যর্থতাই বয়ে আনবে প্রকারান্তরে। কি বলেন আপনি? ধন্যবাদ আপনাকে। আসলে দুজন তো দুটো বড় রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করেন। জমির বংশ সে পরিচয়টা দেওয়া হয়নি, ঠিক আছে, বাট হি রিপ্রেজেন্টস এ বিগ পলিটিক্যাল পার্টি, আওয়ামী রুলিং পার্টি। আর নোমান ভাই তো পরিচয় দেওয়া আছে। তো আমি একসময় রাজনীতির সঙ্গে জড়িত থাকলে এখন আমি রাজনীতি থেকে দূরে, আমি একদম প্রফেশনাল একজন সাংবাদিক, একজন সংবাদকর্মী হিসেবে আমি যেটা মনে করি, এই যে আপনার বিষয়টা হচ্ছে সংকটের রাজনীতি। কখন সংকটের রাজনীতি পড়ে? আপনি সংসদে শক্তিশালী কার্যকর, বাইরে হলো একটা বিরোধী দলের কথা বলছেন, দেশের মানুষকে ভালো সরকারি দলও চায়। এখন দুটোই যদি খারাপ হয় তো মুশকিল তো সেখানে হয়। কেন খারাপ হলো? আমি ব্যক্তিগতভাবে মনে করি এই যে
একটা ভালো সরকারি দল আমরা যেটা কামনা করি, যেই থাকুক খবরে, আমরা এ পর্যন্ত গণতন্ত্রের নামে যে সরকারগুলো এসছে কখনোই কেউ একটা ভালো সরকারি দল পাইনি। আবার বিরোধী দলে যারা ছিলেন তারাও রেসপন্সিবল বিরোধী দলের ভূমিকা পালন করেনি, কেউই করেননি। ক্ষমতা থাকলে একরকম কথা বলেছেন, ক্ষমতা থাকলে বলছেন যে হরতাল টরতাল করবো, তওবা করলাম সংসদে দাঁড়িয়ে, কিন্তু বিরোধীরা এসে বিসমিল্লাহ করেছেন হরতাল দিয়ে। এগুলো কিন্তু এগুলো আছে। মূল কারণটা আমি যেটা মনে করি, আমি যেটা মনে করি, রাজনীতিতে যদি রাজনীতি যে আলোচনা, রাজনীতি যদি অ্যাবসেন্ট থাকে, রাজনৈতিক দলগুলো যেগুলো নাম আছে নামে, আসম আব্দুর রব সাহেব গতকাল একটা কথা বলেছিলেন, দেশে কোনো রাজনৈতিক দল নাই, মানে কমিটি আছে, রাজনীতি নেই বলে। তো রাজনীতি যদি দলে না থাকে সেখানে রাজনৈতিক সংকট হবে। রাজনীতি বাদ দিয়ে, আদর্শ বাদ দিয়ে, কোনো দর্শনের উপর দাঁড়িয়ে সে দর্শন এবং আদর্শকে কার্যকর করার ক্ষমতায় থেকে অথবা ক্ষমতার বাইরে থেকে যদি কোনো পরিকল্পনা এবং মুভ না থাকে, তাইলে তো রাজনৈতিক সংকট হবে। আর একটা হচ্ছে, রাজনৈতিক দলে যদি নিয়ন্ত্রণটা রাজনীতিবিদদের হাতে না থাকে, আমাদের দুর্ভাগ্য বেশ কিছুদিন ধরে আমাদের বড় দুটি রাজনৈতিক দলে রাজনীতি কেরিয়ার পলিটিশিয়ানসদের হাতে নেই। নোমান ভাই আমার পাশে, নোমান ভাই একসময় সরাসরি নেতা ছিলেন। যখন ছাত্র রাজনীতি করতাম চট্টগ্রামে, তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন, আমি ওনার ওই কমিটির জেনারেল সেক্রেটারি ছিলাম। কিন্তু নোমান ভাইকে যদি ওই প্রশ্নটি করা হয়, আপনার দলে, আপনার ইউর এ কেরিয়ার পলিটিশিয়ান, ছাত্র, আপনি রাজনীতির সাথে কিছু করেননি, এদেশের গণতান্ত্রিক আন্দোলনে এবং স্বাধীনতার আন্দোলনে তার পরবর্তীকালে যে কিছু মানুষ ইতিহাসে অন্তত নাম রাখার মতো অবদান রেখেছেন, কিছু লোক, 100 জন বাংলাদেশের ধরলে আব্দুল আল নোমান সেখানে একজন আছেন। কিন্তু ওনাকে যদি আপনি ওই প্রশ্নটা করেন, আপনার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতিগত, আদর্শগত এবং সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার কোনো কার্যকর ভূমিকা আপনি রাখতে পারেন কিনা, আমি জানি না নোমান ভাই কি জবাব দেবেন। এটা খালি বিএনপির ক্ষেত্রে নয়, আজকে বাংলাদেশ আওয়ামী লীগ একটা ট্রেডিশনাল পলিটিক্যাল হ্যাভিং এ সাউন্ড ব্যাকগ্রাউন্ড, সেখানে কি আমরা যখন দেখি রাজনীতিতে গত কিছুদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি ডিল করছেন তৌফিক ইলাহি এবং আর 3 জন আরো উপদেষ্টা আছেন যারা রাজনীতি করেননি, রাজনীতির সাথে সংশ্লিষ্টতা নেই, কোনো কমিটমেন্ট জনগণের সঙ্গে। বিএনপিতেও আমরা দেখি যে রাজনীতি ডিল করছেন শমশের মবিন চৌধুরী, সাবিউদ্দিন আহমেদ, আব্দুল হালিম। ক্যারিয়ার মানে ভারপ্রাপ্ত মহাসচিবকে আমরা খালি ওনারা যা সিদ্ধান্ত নিয়ে দেন, স্পোকসম্যান হিসেবে উনি সেগুলো পাঠ করেন, এর বাইরে তার কোনো ভূমিকা দেখি না। তো মূলত রাজনীতিতে বা রাজনৈতিক দলে যদি রাজনীতি না থাকে, আদর্শের চর্চা না থাকে, তারপর গণতন্ত্রের যে কথাগুলো, এটা তো অপরিহার্য। মানে গণতান্ত্রিক চর্চা, অন্যকে অ্যাকোমোডেট করার, অন্যকে স্পেস দেওয়ার, এগুলো না হলে তো গণতন্ত্র ফাংশন করবে না। একটা গণতন্ত্র ফাংশন না করলে আপনি টার্গেট অ্যাচিভ করবেন কি করে? তো মূল জিনিস আমি যেটা মনে করি, রাজনৈতিক দলে যতক্ষণ পর্যন্ত রাজনীতি এবং আদর্শের চর্চা না হবে, দলের অভ্যন্তরে এবং ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় সকল পর্যায়ে গণতন্ত্রের চর্চা না হবে, এবং রাজনৈতিক দলের উপর কেরিয়ার পলিটিশিয়ানসদের কর্তৃত্ব, নেতৃত্ব যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, আমাদের দেশে বর্তমান যে রাজনৈতিক সংকটটা আছে এটা কাটবে না, সেটা করতে হবে। ধন্যবাদ। মোহাম্মদ জমির, আপনার কাছে আসবো। যেটা কাজী সিরাজ বলছিলেন যে রাজনৈতিক দলে গণতন্ত্রের চর্চা নেই, আমাদের দুটো দলেই, বড় দুটো দলের কোনোটিতেই গণতন্ত্রের চর্চা নেই, সেটা আমরা বাইরে থেকে যারা আছি ভালোভাবেই টের পাই। এক ব্যক্তির কথাতেই দলগুলো চলে। এবং আরেকটা যেটা উনি বললেন যে সত্যিকারের রাজনৈতিক নেতা যারা রাজনীতি মাঠ থেকে যারা উঠে এসেছেন, তাদের তেমন ভূমিকা এখন আর নেই, আমলারা বেশি ভূমিকা রাখছেন। আপনি এই ব্যাপারে কি বলবেন? আমি আপনাকে দুটো জিনিস বলি, ইন্টারেস্টিং যেটা বলেন সেটা ইজ গ্রেটলি ট্রু। আপনি চিন্তা, দুটো কিন্তু দিক আছে। একটা, তার আগে আমি দুটো জিনিস বলে নিয়ে, আগে নোমান যে বললেন সেটার কথা বলে নিয়ে, যে কথা বলার বাধা উনি বললেন, সাংবিধানিক স্পেস এবং অর্থনৈতিক অরাজক পরিস্থিতি, এই সংকটের রাজনীতি ইত্যাদি। আমি দুটো জিনিস বলে নিয়ে আগে, সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে কথা বলার কিন্তু কোনো বাধা নেই। এখন প্রায় 30টার মতো টেলিভিশন চ্যানেল আছে, অনেক কটা FM রেডিও স্টেশন আছে, কমিউনিটি রেডিও আছে, অসংখ্য পত্রিকা আছে। সো দের ইজ
এ রিজনেবল ডিগ্রি আমি বলবো যে উই আর এ ভেরি ফ্রি কান্ট্রি, উই হ্যাভ নো রেস্ট্রিকশনস। দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক স্পেসের ব্যাপারে ওনারাই বললেন যে 5 তারিখে এবং 19 তারিখ দুদিন দুটো সাংগঠনিকভাবে দুটো আরো হোক, আমরা সবাই চাই আরো হোক, এরকম আলোচনা হোক, সবাই মিলে বসে ইয়ে করুক, কনস্ট্রাকটিভ ইয়ে হোক। কিন্তু অন্য জিনিস, অন্য সাইডটা যদি দেখেন, একটা যে কোনো কয়েনের দুটো সাইড আছে, তাই না? আপনি দেখেন যে 2009 সাল থেকে নিয়ে 2014 সাল, সে ব্যাপারে তো কোনো মতনৈক্য নেই, কোনো বিতর্ক নেই যে সেই সরকার যেটা ছিল সেটা রাজনৈতিক সরকার ছিল এবং নির্বাচিত সরকার ছিল। কিন্তু তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যারা তখন ছিলেন বিরোধী দলে, আমি পয়সা খরচা করে আপনার জাতীয় সংসদ চলছে, কেন এমন হবে যে একজন নেতা মাত্র 5 বছরে 10 দিন কি 12 দিন যাবেন সংসদে? কেন এমন হবে বেশিরভাগ সময় লোকজন ঘুরে বেড়াচ্ছে বাইরে, যখন পার্লামেন্টারি ডেলিগেশনের প্রশ্ন উঠছে সঙ্গে সঙ্গে সবাই মিলে একত্রিত হয়ে বাইরে যাচ্ছে, কিন্তু যখন আলোচনার প্রশ্ন উঠবে তখন ওনারা পার্লামেন্টে থাকবেন না। কারা বক্তব্য দিচ্ছেন এ ব্যাপারে, গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যাপারে? যারা কিনা সাধারণত গত যেটা নির্বাচিত হননি তারা দিয়েছেন, কারণ তারা ভেতরে যেতে পারছেন না, বাইরে বক্তৃতা দিচ্ছেন। ঠিক আছে, আমার কথা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসারে একটা জিনিস মনে রাখতে হবে, দ্য হোল কম্পোজিশন যেটা আছে, যারা আজকে জাতীয় সংসদে যাচ্ছেন এবং যারা একটা বিশেষ ভূমিকা পালন করছেন, আপনি দেখেন বর্তমান জাতীয় সংসদে প্রায় 66.7% কত পার্সেন্ট আমি শুনলাম সব বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিস নিয়ে জড়িত। যেন আমাদের সময় আমরা দেখেছি, আমি ছাত্র ইউনিয়ন করতাম, আমি টকিং অফ 1962-63, তখন ওই আমাদের বলে দেওয়া হতো, আমি আসলাম বিশ্ববিদ্যালয়ে আসলাম, যারা ফার্স্ট 10-এর মধ্যে ছিল আয়ে পরীক্ষা, তখন তাই আয়ে ছিল, এইচএসসি ছিল না, যে ফার্স্ট 10 হলেই মেরিটে থাকলে অটোমেটিক্যালি মেম্বার অফ এপসু, মানে আর কোনো ইয়ে নাই। তো বলা হলো যে এপসু, আপনি আজকের থেকে এপসুর সদস্য, দ্যাটস হাউ আই বিকাম এপসুর সদস্য না। কিন্তু আমার কথা হচ্ছে, তখন যারা রাজনীতি করতেন, they were really completely die-hard politicians. For them that was life. কিন্তু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজনীতিকে ব্যবহার করে কি করে আমরা অন্যান্য ব্যবসার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারি, সে টেন্ডার ম্যানিপুলেশন থেকে নিয়ে সব জায়গায় হচ্ছে। এখন আমি বলবো যে রাজনৈতিক এই প্যারাডাইমের মধ্যে একটা গুণগত একটা অবক্ষয় ঢুকেছে। অনেকে আছেন যারা সত্যি রাজনীতিতে বিশ্বাস করেন, তারা বংশানুক্রমে কয়েকজন মিলে তারা বাবা দাদা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আই ফিল সরি যে তারা আজকে সেই রকম প্রক্রিয়াগতভাবে নেই। এখন অনেকে আসছেন যারা কিনা আপনি যদি বলেন তাদের নৈতিকতার নিয়ে প্রশ্ন, আমি বলবো না অন্য কোনো কিছু, শুধু এটুকু বলবো যে তাদের মধ্যে যে একটা দায়বদ্ধতার, যে আমি সরাসরি বলেছি, লিখেছি, আমি তো পত্রিকায় লিখিও তো লিখি, সেখানে আমি লিখেছি যে যদি একজন রাজনীতিবিদ যিনি কিনা জাতীয় সংসদের সদস্য, তার উচিত হবে প্রতিনিয়ত প্রতি মাসে কম করে হলো 3-4 বার তার কনস্টিটুয়েন্সিতে যাওয়া, জানা কি হচ্ছে না হচ্ছে। আপনি বলেন আজকে যে এই আমরা আজকে যে বিতর্কে আজকে আলোচনা করছি, আমি জানতে চাই যারা উত্তরের আমাদের যারা আছে, দিনাজপুর বলেন, কুড়িগ্রাম বলেন, এই যে যেখানে এখন প্লাবনের পরিস্থিতি, বন্যা চলছে, কজন যাচ্ছে সেখানে রাজনীতিবিদ? সে আওয়ামী লীগ বিএনপি বলে না, রাজনীতিবিদ মানে রাজনীতিবিদ, ফুল স্টপ। আমি তাকে পার্টিগতভাবে ধরছি না, আমি একজন লোকেরও ছবি দেখছি না গিয়ে যে সে ওখানে গিয়ে বসে হাঁটুর সমান পানিতে নেমে সাহায্য করছে কি লোককে খাবার দিচ্ছে। আপনি দেখেছেন টেলিভিশন নিউজে? আপনারা কেউ দেখেছেন? আমরা দেখিনি। অভিযোগ করছে উল্টো, মানে বন্যাক্রান্ত লোকদের অভিযোগ কেউ আসে না, কেউ আসে না। আমার কথা হচ্ছে তাহলে এখানে রাজনীতি কি জন্য করছেন আপনি? আর ইউ ডুইং ইট ফর দ্য সেক অফ টেন্ডারবাজি, or are you doing for the sake of the helping the people of your community? দ্বিতীয়ত দেখেন, আপনি আরেকটা জিনিস বলবো আমি, যে রাস্তাঘাট এই যে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, আমাদের ওবায়দুল কাদের সাহেব উনি অনেক জায়গায় যাচ্ছেন, অনেক কিছু করছেন, এবং রাস্তাঘাটে যেটা হয় আপনার সাধারণত যানজট হচ্ছে, এই যানজট সরানো ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই যে ভাঙন হচ্ছে নদীর কেনার দিয়ে, দ্যাট ইজ অলসো অ্যাফেক্টিং
সিরিয়াসলি কমিউনিকেশন নেটওয়ার্ক। আমি আশা করছি যে রাজনীতিবিদরা, ওই এলাকার রাজনীতিবিদরা, তারা যাবেন, গিয়ে দের ইজ নো শেম, তারা গিয়ে তারাও বালির বস্তা দিয়ে ওখানে এনব্যাঙ্কমেন্টটাকে এনশিওর করবেন যাতে না ভাঙনটা ধরে। স্কুল ভেঙে পড়ে যাচ্ছে নদীর অতলে, ছবি অনেক কটা ছবি আমরা দেখেছি কদিনে। তো ওয়াই ডোন্ট আই হিয়ার অফ দিস? কেন আমরা শুনছি না? যেটা আমি আপনাকে শুরুতে বললাম, নারী নির্যাতন দিবস আজকে হলো, সেখানে রাজনীতিবিদরা কোনো রকমের, তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে বিরাট একটা মার্চ করেছে, এই করেছে, ওই করেছে, কোনো আমি তো শব্দ একটু বাক্য শুনিনি। তো আমার কথা হচ্ছে যে আমরা প্রত্যাশা করি, জনগণ যারা আমরা, আমাদের মতো লোকজন, জনগণরা বিশ্বাস করে, প্রত্যাশা করে, ঠিক আছে নির্বাচন হবে, আমি ভোট দিতে যাব। কিন্তু ভোট দেবার পরে নীতিগতভাবে আমি বিশ্বাস করি যে আপনারা যাবেন জাতীয় সংসদে, খুলে ওই ডিউটি ফ্রি গাড়ির জন্য যাবেন না জাতীয় সংসদে। আপনারা ওখানে বসবেন, আলোচনা করবেন, সাহায্য করবেন, পার্লামেন্টারি কমিটিতে আলোচনা করবেন, আপনারা কথা রাখবেন আপনারা। তো এই জিনিসগুলো যদি আমরা না দেখি, সার্বিক দিকটা না দেখি, যেটা উনি বললেন, উনি যে সার্বিক দিক, কেন ওনার আই রেসপেক্ট হিম, উনি এপসু করতেন, আই নো অফ হিম ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ। তো এই জিনিসটা, সার্বিক দিকটা যদি আমরা না আলোচনা করি, না বিবেচনা করি, তাহলে কোন দিকে যাচ্ছি আমরা? আব্দুল্লাহ নোমান, আপনি কিছু যোগ করবেন? আসলে অ্যাম্বাসেডর জমির সাহেব যে কথা বললেন, আমরা সাবজেক্টিভলি যদি এটা দেখি, তাহলে এটা সঠিক যে রাজনীতিবিদের সংখ্যা কমছে, তার স্থান দখল করছে ব্যবসায়ী। বলতে আমরা ব্যবসায়ীকে তো খারাপ বলবো না, ঘৃণাও করব না, তাদের সম্মানও করব তাদের জায়গায়। সেখানে তারা তাদের কাজ করবে। এবং আমরা আগে দেখেছি, আমরা যখন ছাত্র রাজনীতি করছি, এরপরে আমরা ভাষারে ন্যাপ করেছি, কমিউনিস্ট পার্টি করেছি, তখন আমাদের প্রধান যে ভিত্তি ছিল দলকে গড়ে তোলার, সেটা হচ্ছে চাঁদা। মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, এইভাবে আমরা নিয়েছি। আমাদেরকে জনগণ বিশ্বাস করেছে, এ কথা বলে নাই যে এই টাকাটা নিয়ে যাচ্ছে কোথায়, অন্য জায়গায় নিজের খেয়ে ফেলবে, বা এসএম হলের ওই হলের মধ্যে সবাইকে নিয়ে খাবে কর্মা বিরিয়ানি, সেটা চিন্তা করে নাই। তো আজকে সে চিন্তাটা এসে গেছে, সে বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে রাজনীতিবিদেরাও। শুধু ব্যবসায়ীরা দখল করেছে একথা, এর মধ্যে সে ব্যর্থতা রাজনীতিবিদদেরও আছে, সেটা আমি মনে করি। কাজে এই ক্ষেত্রে যে আদর্শগত যে দিক কাজী সিরাত আলোচনা করলেন, সেটাও যে রাজনীতি করব কেন, যদি অর্থের প্রয়োজনের প্রশ্ন আসে, তাহলে সেখানে ব্যবসা করা যায়। এবং যারা এই ধরনের উপরিকাঠামোর নেতৃত্ব, তারা যদি ব্যবসাও করে, রাজনীতি না করে, তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ব্যবসাতেও ভালো করতে পারবে। তো রাজনীতিতে এসে যদি দুর্বৃত্তায়ন হয়, রাজনীতিতে এসে যদি আপনার সেখানে এই ধরনের নিজস্ব নিজেকে গড়ে তোলার একটা প্রচেষ্টা থাকে, তাহলে সেখানে তো জনগণ হতাশ হয়। এবং এই ক্ষেত্রে জনগণের মধ্যে কিছু অবশ্যই হতাশা আছে। এবং আমি আগেও বলেছি, আমি তো পরিপূর্ণভাবে একজন রাজনৈতিক কর্মী, নিজেকে নেতা বলেও বড় মনে করি না। এই কর্মী হিসাবে আমি যেটা দেখি, সেটা আমাকে আহত করে, যে আহত করে না তা না। এখন এই যে গভর্নমেন্টের কথা আসে, যে দেখেন যে একটু যেটা আপাতত আমরা পেয়েছি আর কি, যেমন পদ্মা সেতু আপনি আনতে পারেন, এই পদ্মা সেতুটা হলো না। এখন কে কি করেছে এটা বড় বিষয় না, কিন্তু পদ্মা সেতু দুর্নীতির কারণে হয়নি। কে করেছে না করেছে এই প্রশ্নে না, দুর্নীতির অভিযোগের কারণে। দুর্নীতির অভিযোগের সম্পর্কে ক্যানাডিয়ান আপনি আমার চেয়ে ভালো জানবেন। ক্যানাডিয়ান যে কনসার্ন অথরিটি যে ব্যাখ্যাটা দিয়েছে, তাতে এটা দুর্নীতি বলা যায়, আমি যতটুকু বুঝতে পেরেছি। এত অভিযোগ তো সেটা সেভাবে আমি বড় করে আনতে চাই না। আমি চাই যে সরকার, যখন যে সরকার থাকবে, সেই সরকারের দায়িত্ব হিসাবে পড়বে তার দেশের সামগ্রিক পরিস্থিতি, সর্বক্ষেত্রে তার যে অলরাউন্ড ডেভেলপমেন্টে সে রেসপন্সিবল হবে।
আজকে সেই রেসপন্সিবিলিটি তো নাই। আর 9 সালের পরের যে কথাটা এসছে সেটা হচ্ছে আসলেই তখন একটা মৌলিক বিষয়ে আমাদের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়ে গেল। যে কনস্টিটিউশন আমরা রেখে গেলাম, ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা কনস্টিটিউশন রেখে আসলো, সেই কনস্টিটিউশনের যে ফান্ডামেন্টাল দিক, আমি ফান্ডামেন্টাল দিক এই কারণেই বলবো যে এটা একটা রাজনৈতিক ইস্যু, বড় রাজনৈতিক ইস্যু, যে ইস্যুতে আপনার এই ভোটাধিকার, জনগণের ভোটাধিকারের প্রশ্ন জড়িত। তো সেই জায়গায় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটা বাদ দেওয়ার পরে দেশের পরিস্থিতিটা ভিন্নতর হলো এবং সবাই আশঙ্কিত হলো যে তার ভোট সে দিতে পারবে কিনা। এবং শেষ পর্যন্ত আমরা এই নির্বাচনে দেখলাম যে এদেশের মানুষ, আমরা তার জন্য আন্দোলন করেছি এবং সেই আন্দোলনেও আমি মনে করি আমার জায়গায় আমরা জিতেছি, কারণ জনগণ সেখানে আপনার যে ভোট দেওয়ার যে আহ্বান, সে আহ্বানের সাড়াও দেয়নি এবং এমনকি সেখানে নির্বাচনের জন্য উপযুক্ত লোকও নির্বাচনে অংশগ্রহণ করে না নিজেরা ক্যান্ডিডেট হিসাবে। এই অবস্থায় আবারও বলবো যে আজকে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না থাকলে এবং গণতান্ত্রিক পার্লামেন্ট না থাকলে আজকে যে শূন্যতা, সেই শূন্যতা আমাদেরকে আরো বড় ধরনের সংকটে ফেলে দেবে। এবং সেই জায়গায় আমি আবার বলছি যে এই শূন্যতা সবসময় ঝড়ের সৃষ্টি করে এবং ঝড় তখন আপনার দেখে শুনে কিছু করে না, সেটা তার নিজস্ব গতিতেই এগিয়ে যায়। তাই যেটা বলতে চাই যে আমাদের মধ্যে মৌলিক যে বিষয়গুলো আলোচনা হয়েছে তাতে আসলে আমাদের খুব একটা মতপার্থক্য আপনি নিশ্চয় মনে করেন ওইভাবে নাই। আমরা দেশের সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার যে লঙ্ঘিত হচ্ছে সেটা না হওয়া এবং দেশে যে আজকে যে দুর্নীতির যে সংকট সেটা তিরোহিত হোক, আমরা সবাই ন্যায় বিচার পাই, এটাই আমরা চাইব। এবং এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের চিন্তা করা উচিত এবং ভবিষ্যতে যে আপনি বলছেন যে এমন কোন আন্দোলনের প্রশ্নে একটা কথা বলে শেষ করতে চাই যে সরকারের দলের পক্ষ থেকেও বলেন যে কাজী জিয়া সাহেব একটু ইঙ্গিত করতে চেয়েছেন, অর্থাৎ সরকারের যে রিপ্রেজেন্টেশন, যারা পলিটিক্যাল স্পোক্সম্যান হিসেবে কথা বলতে চায়, তারা রাজনীতির দিক থেকে অপরিপক্ষ এবং তারা তাদের দলের মধ্যেও তেমন কোনো স্বাক্ষর ইতিপূর্বে ছাত্র নেতা হিসেবে হোক অথবা রাজনীতিবিদ হিসাবে হোক তারা রাখে নাই, যে কথাগুলো তারা বলছে এবং খুব পার্সোনালাইজ করে তারা আক্রমণ করে এবং এই আক্রমণগুলোর কারণে পরিবেশ আরো নষ্ট হয় এবং তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের রাজনীতি, দেশ এবং আমরা সকলেই। ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমার নাম হাসান সাব্বির, আমি নাখালপাড়া থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে জমির সাহেবের কাছে যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী 5ই জানুয়ারি নির্বাচনের কিছুদিন পূর্বে, মানে কয়েকদিন আগে, উনি জনসমক্ষে বলেছিলেন, দ্যাট ইজ প্রতিটা টেলিভিশনে, যে উনি নিয়ম রক্ষার নির্বাচনটা সম্পন্ন করার সঙ্গে সঙ্গেই উনি একাদশ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। মানে এটা জাস্ট একটা নিয়ম রক্ষা, নির্বাচনটা 5 তারিখে করতেছে, একাদশ নির্বাচনটা উনি সহসাই ব্যবস্থা করবেন অনুষ্ঠানের। তো সেই ক্ষেত্রে আমরা 17 কোটি লোক, 16 কোটি লোক তো অপেক্ষায় আছি। একটা দলীয় প্রধানের এই কমিটমেন্টের ব্যাখ্যাটা কি দয়া করে আমরা পাবো না? ধন্যবাদ। ধন্যবাদ। উনি যেটা বলেছেন উনি সেটা যথার্থই বলেছেন। তবে আমি মনে করি যে ওই পলিটিক্যাল স্পেস যেটা হচ্ছে, যে কনস্ট্রাকটিভ ডায়ালগ সম্ভব হতেও পারে যদি সবাই এই যে একটা সহিংস ভূমিকা পালন না করে একটা সহনশীল ভূমিকার মাধ্যমে এগিয়ে যাওয়া, তারপরে একটা লিস্ট কমন ডিনোমিনেটর বের করা এবং তার মাধ্যমে যা কিছু করণীয় সেটা হবে। আমি এখন যে আলোচনাগুলো, এখানে কয়েকটা প্রশ্ন এসছে যে সংকটটা কেন। আমি বলছি এখন রাজনীতি মূলত ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি হচ্ছে।
ক্ষমতা কেউ ক্ষমতা থেকে যাবেন, আর কেউ তাকে ক্ষমতা থাকতে দেবেন না, ফেলে ক্ষমতা দখল করবেন। হ্যাঁ, এটা সত্যি কথা। আপনি রাজনীতির আদর্শের কারণেও যদি এটা ইমপ্লিমেন্ট করতে যে ক্ষমতা দরকার, ক্ষমতা খুব হেল্পফুল আপনার রাজনীতি আদর্শ কর্মসূচি বাস্তবায়নের জন্য। কিন্তু এনাদের ক্ষমতার লড়াই তো সেজন্য না, জনগণের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ। আমার ব্যক্তিগত ধারণা এ পর্যন্ত যা দেখে এসেছি সেই চিন্তা থেকে ওনারা ক্ষমতার জন্য লড়াই করছে না, তারা ক্ষমতা করছেন পরিবারের জন্য, ব্যক্তি, পরিবার অথবা একটা গোষ্ঠী, এদের স্বার্থের জন্য। যার জন্য আমরা দেখি যে একবার এক একটা গত 90 সালে আমরা যে গণতন্ত্র অর্জন করেছি বলি, সে প্রশ্নে না গেলাম। গণতন্ত্র মানে তো হচ্ছে আমরা ওই এরশাদ স্বৈরাচারের কাছ থেকে, জোর করে ক্ষমতা দখলকারী স্বৈরাচারের কাছ থেকে নির্বাচিত স্বৈরাচারের শাসনই এই চলে যাচ্ছে, চলছে। তো এখানে জনগণের কল্যাণের জন্য তারা ওই যে এদের জন্যই করছে, এবং সেটা আমরা লক্ষ্য করলে দেখবো 90 সাল থেকে এ পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপিতে আমার ব্যক্তিগত যেটা ধারণা, যার দেখি কমপক্ষে 1000 খানেক লোক 90-100 কোটি টাকার মালিক হয়েছেন। এই যে ব্যবসায়ীর কথা বলছেন, সৎ কেরিয়ার ব্যবসায়ীরা কিন্তু পলিটিক্সে আসছেন না, তারা ব্যবসা নিয়ে আছেন। তারা যদি ব্যবসা না করতেন, এই যে বিশ্বমন্দা গেল, বাংলাদেশে তো ধস নেমে যেত। বাংলাদেশ যে এই বিশ্বমন্দার মধ্যে অর্থনৈতিক অবস্থা এক জায়গায় ধরে রেখেছে, এটার জন্য কোনো সরকারের কোনো ভূমিকা নেই, অবদান নেই। আমাদের প্রাইভেট এন্টারপ্রেনিউর যারা আছে, এই ব্যবসা বাণিজ্য করছেন, গার্মেন্টসে বলেন, ম্যান পাওয়ারে বলেন, বিভিন্ন ক্ষেত্রে তাদের শ্রম, মেধা, তাদের যোগাযোগ সবকিছু মিলেই এই অবস্থায় আছে। ওই ব্যবসায়ীরা কিন্তু রাজনীতিতে খুব একটা ইন্টারেস্টেড না। ব্যবসায়ী হচ্ছে ফুটকা ব্যবসায়ী ছিলেন, এখানে এসে দলে এসে তারা ব্যবসা করার জন্য, দলে এসে যোগদান করে ব্যবসা করে 5 কোটি টাকার মালিক ছিলেন, এখন 500 কোটি টাকার মালিক হয়েছেন। কত টাকার মালিক হয়েছেন জিজ্ঞেস করলে হয়তো ওনার স্টাফ ডেকে হিসেব জিজ্ঞেস করে বলতে হবে, এরকম। তো এই কারণে আজকে রাজনৈতিক দলে নেই, সরকারে যারা যান তারা এই যে একটু বলেন রাস্তাঘাটের কথা বলেন, কিছু ওবায়দুল কাদের সাহেব তো হ্যাঁ ওনার যা হাঁটাহাঁটি করছেন ডায়াবেটিস থেকে ভালো হয়ে যাবে, কিন্তু রাস্তাঘাটের যে অবস্থা, ঢাকা শহরের যে অবস্থাগুলো, বাইরে আমরা যখন যাই দেখি বেহাল অবস্থা। বাস্তব অবস্থা যেটা ওনারা যা বলেন তা না, এগুলো নিয়ে চিন্তা করার সময় কিন্তু নেই। তাও ওবায়দুল কাদের সাহেবকে ধন্যবাদ, উনি এগুলো চিন্তা করছেন, হাঁটছেন, দৌড়াদৌড়ি করছেন, চেষ্টা করছেন। তো মূল কথা হচ্ছে এখানে এই জিনিসের পরিবর্তন না হলে, আর রাজনীতিবিদদের, আমরা তো রাজনীতি করতে চেয়েছিলাম, আমরা অন্য কোনো কেরিয়ার বিল্ড আপ করার চিন্তা করি না, চেষ্টা করি নাই। আমরা পারলাম না কেন? আমাদেরকে যদি জিজ্ঞেস করি, আমাদের মতো হাজার হাজার রাজনৈতিক কর্মী যারা রাজনীতি করতে চেয়েছে, রাজনীতি করতে পারেনি, আজকে বিভিন্ন পেশায় চলে গেছে, পারেনি মূল নেতৃত্ব। এখন আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি, তাইলে আমি রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলাম না, কাজ করি নাই, পরিশ্রম করি নাই, বা পারি না। যাদেরকে এখন নেতা বানানো হয়েছে তুলনামূলকভাবে পরীক্ষা হলে কে কত নাম্বার পাবে বোঝা যাবে, এই কারণে না। আমি যিনি নেতৃত্ব ঠিক করবেন, নির্ধারণ করবেন, তার পছন্দের না। কেন পছন্দের না? আমার কাছে টাকা নেই, আমি মাস্তান পুষি না, আমি খুন খারাপের ব্যাকগ্রাউন্ড নাই, কয়টা খুন করেছি এগুলো নাই, আমি গডফাদার কিনা, এগুলো এই ব্যাকগ্রাউন্ড নাই, কেরিয়ার নাই বলে রাজনৈতিক কর্মীরা রাজনীতি আসতে পারছে না, মূল নেতৃত্বের কারণে। প্রধান দুই দলে এটাই হচ্ছে আমার মনে হয় সমস্যা। আর আন্দোলনের কথা যেটা বললেন, আমি বিএনপিও বলে না, কেন বলে না জানি না, একটু বললেন। আর আওয়ামী লীগ যেটা বলে বিএনপি আন্দোলন করতে পারে না, ফেল করেছে, আমি বলি এটা বিজ্ঞ জনচিত কথা না। অন্য এর প্রতিশব্দ, অন্য যে শব্দটা ব্যবহার করা উচিত ছিল, করলাম না। বিএনপি এবং তাদের জোটের আন্দোলন যদি ব্যর্থ হবে, 5 জানুয়ারি নির্বাচন আপনারা করতে পারলেন না কেন? 300 আসনের মধ্যে 153 জনকে বিনা নির্বাচনে, বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অটো এমপি বানানো লাগলো কেন? অর্থাৎ আপনারা সেই ঝুঁকি নিতে পারেন না। জনগণের কাছে বিএনপি এবং তাদের জোটের যে অ্যাপ্রোচটা ছিল, জনগণ তার পক্ষে ছিল। সেটা বাদ দিলাম, 147 আসনের যে নির্বাচন, এটা নির্বাচন কমিশন যে হিসাব দিয়েছে, আমার ব্যক্তিগত, আমরা যে কয় জায়গায় ঘুরে টুরে দেখেছি, জিন পরিভোট দিয়ে না গেলে 40% ভোট সেখানে আসার কথা না, সেটা করতে পারল না। 39টা কেন্দ্রে বাংলাদেশে এমন কোন গ্রাম আছে
এমন কোন বাড়ি আছে যেখানে বিএনপি আওয়ামী লীগের লোক নাই? 39টা কেন্দ্রে একটা ভোটও পড়ে নাই। হোয়াট ডাজ ইট মিন? যে অর্থাৎ আগ্রহ নেই মানুষের, বিরোধী দল নির্বাচন না নির্বাচন ঠেকাতে পারে, এরা নির্বাচন বন্ধ করতে পারে নাই, এটা তাদের ব্যর্থতা। কিন্তু তাদের রাজনৈতিক উদ্দেশ্য যেটা ছিল সেখানে তারা ব্যর্থ হয়েছে আমি মনে করি না। তো এখন এই কথাগুলো বলার সময় হিসেব নিকেশ করে বলো। আর এখন আপনারা বিরোধী দল যদি ব্যর্থই হবে, আপনারা তো অস্থির হয়ে গেছেন কেন? অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে সরকারের মধ্যে। এই যে সরকার মিডিয়াকে ধরতে চাচ্ছে, সরকার এনজিও গুলো, অর্থাৎ এই এনজিওর উপর নির্ভর করে একসময় ক্ষমতায় আসতে চেয়েছিলেন প্রশিকাকে নিয়ে, কাজী ফারুকের প্রশিকাকে নিয়ে ক্ষমতায় আসার চিন্তা করেছিলেন বেগম জিয়া সরকারকে মিলে বড় মহাসমাবেশ করেছিলেন। তো সেখানে এখন এনজিওর গলা টিপে ধরছেন, আপনি বিচার বিভাগে হাত দিচ্ছেন। আমি নোমান ভাইরা কেন এই প্রসঙ্গটা এখনো আসে নাই, বারবার বলা হচ্ছে জিয়াউর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে 72 সংবিধানের 96 অনুচ্ছেদকে অকার্যকর করে দিয়েছে। এটা মিথ্যা কথা, ইটস লাই। 72 সংবিধান 96 অনুচ্ছেদ বিচারপতিদের নিয়োগ অভিশংসনের ক্ষমতা যেটা সংসদের কাছে ছিল সেটা বাতিল করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাকশালের সময়। বিচারপতি নিয়োগ অভিশংসনের সর্বময় ক্ষমতা তিনি ওনার হাতে নিয়ে নিয়েছিলেন। জিয়াউর রহমান 78 সালে এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেছিলেন, হেডেড বাই চিফ জাস্টিস এবং দুজন জ্যেষ্ঠ আপিল বিভাগের বিচারককে নিয়ে। তো সেখান থেকে এখন যেটা করা হচ্ছে সংসদের হাতে, না কোন সংসদ, এটা অনির্বাচিত ঠিকভাবে বলা, বিরোধী দল যেভাবে বলেন যেভাবে আমরা বলতে চাই না, অনৈতিকভাবে গঠিত এই সংসদের কাছে আপনি নিচ্ছেন। এবং এটা কেন নিচ্ছেন এটা মানুষ বোঝে। আন্দোলন হবে, সংগ্রাম হবে, সরকার আমার যেটা ধারণা ভাবছে বুঝছে যে ঝড় বৃষ্টি এগুলো পূর্বাভাস দেয়া যায়, টর্নেডোর পূর্বাভাস কিন্তু হয় না। 1 মিনিট আগেও বোঝা যায় না এই টর্নেডো বোধ এই বুদ্ধি হয়ে গেল। সরকার আমার মনে হয় এটা সরকারের নীতি নির্ধারণটা আশঙ্কা করছেন এবং তারা মনে করছেন আন্দোলন হবে, সংগ্রাম হবে। বিএনপি করতে না পারলেও মানুষ কিন্তু বসে থাকে না। পৃথিবীর ইতিহাসে নাই জনগণ কখনো পরাস্ত হয়েছে। আপনি জনগণের বিরুদ্ধে কাজ করবেন, জনগণ বারবার হেরে যাবে, এটা হবে না। নেতৃত্ব ফেল করতে পারে, দল ফেল করতে পারে। সরকার এটা আশঙ্কা করছে বলে আন্দোলনের জেল জুলুম। আমি সাপ্তাহিক রোববারে কাজ করি, আমরা কভার স্টোরি করেছি মামলার জালে নাকাল বিএনপি। সব মামলা মিলে সারা দেশে 3.25 লক্ষ মামলা হয়েছে। তো এগুলো বাড়বে। এবং আমরা সবসময় দেখি গণতান্ত্রিক আন্দোলনে যেটা হয়েছে, বিএনপির আমলেও যখন আওয়ামী লীগ আন্দোলন করেছে, বিএনপি এই মামলা মোকদ্দমা যাতে নেতা কর্মীরা খালি কোর্টের বারান্দায় দৌড়াদৌড়ি করতে থাকে এটা করেছে। এবং সেখানে তাদের আশ্রয় ছিল উচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। সেখানে তারা জাস্টিস পেয়েছে এবং ভবিষ্যতেও এটা হওয়ার সম্ভাবনা আছে। এটা মনে করে যাতে হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাছ থেকে আন্দোলনকারীরা কোনো সুরক্ষা না পায়, হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাজেসরা যাতে একটা বলা লাগবে না, একটা চাপের মধ্যে থাকে, সর্বনাশ আমি বিএনপির অমুকটা থাকে বা অমুক দলের অমুকটা থাকে বেল দিলে আমাকে যদি মনে করে আমি সেই দলের পক্ষের লোক, তাইলে যদি সংসদে তো আল্লাহর রহমতে যারা আছেন এখন তারা যেগুলো কিছু করতে পারে তারাও তো ভাববেন এটা এই সংসদ। তো এখন এইগুলো আমার যেটা ধারণা, সরকার বিরোধী দলের আন্দোলন লাফিয়ে করে ফেলতে পারলো কিনা। আমি বোম মারাকে আন্দোলন বলছি না, মানুষ পুড়িয়ে মারা এটাকে আন্দোলন করছে, এটা 2 দলই করেছে। এবার বিএনপি নেতৃত্বাধীন জোট করেছে, বিএনপি ক্ষমতা থেকে গেলে আওয়ামী লীগও করেছে, শেরাটনের সামনে গান পাউডার দিয়ে এগুলো করেছে। আমাদের সময় প্রায় শেষ, আমি একটু শেষ করতে চাই যেটা, এটা হচ্ছে আন্দোলনের প্রেসার, বিরোধী দলের ভয় আওয়ামী লীগের মধ্যে আছে। আমি একটা জিনিস বুঝছি না, ওনার কথা শুনছি মনোযোগ দিয়ে আমি, সিরাজ ভাইয়ের কথা, সেটা হচ্ছে যে আন্দোলন করতে পারছে না বিএনপি, এই জিনিসটা বারবার বলাটা ঠিক নয়। আন্দোলন যদি তারা গঠনমূলকভাবে করে সেটাকে অভিনন্দন জানানো উচিত। গঠনমূলক বলতে কি? গঠনমূলক মানে হচ্ছে রাস্তাঘাটে মারামারি না করা, রাস্তাঘাটে হিংসাত্মক কর্মকাণ্ড না করা, রাস্তাঘাটে বাস না জ্বালানো, ছেলেপুলেদের পরীক্ষার সময় বলা ঠিক আছে তোমরা যাও, হরতাল হবে না। এটা গঠনমূলক পরিস্থিতি আমি মনে করি। কেন একটা বিরোধী দলের ব্যক্তিবর্গ যারা কিনা বিরোধী পন্থী, তারা যদি কোনো কিছু বলতে চায় তারা টেলিভিশনের সামনে বলবে, তারা নীতিগতভাবে তারা যা কিছু বলার সেগুলো বলবে, কিন্তু সরকার বাধা দেবে না সেখানে।
কিন্তু আমার কথা হচ্ছে যে আন্দোলন করতে পারছে না বলে এই জিনিসটা যে আওয়ামী লীগ বলছে, ইট ইজ এ প্রভোকেটিভ স্টেটমেন্ট, এবং আমি মনে করি এটা প্রয়োজন নেই। সবাই মিলে এখন যেগুলো করা হচ্ছে, জাতীয় স্বার্থ যেগুলো আছে সেই স্বার্থগুলোকে রক্ষা করা। জাতীয় স্বার্থের মধ্যে আমি বলবো সবচেয়ে প্রথম জিনিস যেটা এখন আছে সামনে, আমাদের দারিদ্র্য বিমোচনের সঙ্গে সঙ্গে দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের এই যে প্লাবন জড়িত অবস্থা এখন যে হবে, লক্ষ লক্ষ লোক এখন এই অবস্থার মধ্যে রয়েছে, সেখানে রাজনীতির প্রশ্ন ওঠে না, সেখানে দলমত নির্বিশেষে সবাই এগিয়ে আসতে হবে, বলতে হবে যে আমরা কিভাবে যারা কিনা মানবতার অবস্থা রয়েছে তাদের কি করে সাহায্য করতে পারি। এবং আমি তৃতীয় জিনিসটা যেটা বলবো, যে সরকার যদি কোনো কারণে উনি এনজিওদের কথা উঠিয়েছেন, আমি প্রধান তথ্য কমিশনার ছিলাম, এবং সেই সূত্র ধরে আমার একটা যে জিনিসটা আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, সেটা হচ্ছে যে সকল এনজিও তথ্য অধিকার আইন অনুসারে যে সকল এনজিও বিদেশি টাকা অনুদান, সরকারি অনুদান প্রাপ্ত, তাদের হচ্ছে ডেজিগনেটেড অফিসার রিপোর্ট করা, অ্যাপয়েন্ট করা এবং তার জন্য সামগ্রিকভাবে সবকিছু করা, ইনক্লুডিং বার্ষিক যা প্রতিবেদন হবে, রিপোর্ট তৈরি করা ইত্যাদি ইত্যাদি। আপনি বিশ্বাস করবেন, আমি 2010 সালে মানে আফটার 9 মান্থস আই ফাউন্ড 9 জন এনজিও প্রতিষ্ঠান মাত্র এর সঙ্গে সম্পৃক্ত হয়েছে আউট অফ 3600। আমাদের সময় আসলে শেষ আজকে। তো আমি আপনার কি বলবো, আমি বলবো যে গঠনমূলকভাবে আমাদের জিনিসটা দেখা উচিত, আন্দোলন করে হিংসাত্মক জিনিস না। জি জি, এই প্রশ্নে যেটা আমি বলতে চাই 10 সেকেন্ড। সেটা হচ্ছে আজকে শুধু আপনার এই আমাদের উনি বলেছেন গঠনতান্ত্রিক যে গঠনমূলক আন্দোলন, জ্বালা পোড়াইয়ের এটা গঠনতান্ত্রিক আন্দোলন না, কিন্তু বিরোধী দলের যে স্পেস সংবিধানে আছে সে মোতাবেক আন্দোলন করার যে অধিকার সেটা দিতে হবে। চার দেওয়ালের মধ্যে সমাবেশ করা এটা শুধু না, রাস্তাতে আমি মিছিল করব এটা আমার রাইট, এখানে কিন্তু কোনো আইনি অধিকার আমার আছে, আমরা আশা করব বিরোধী দল এবং প্রধান তথ্য অফিসার হিসাবে আমি প্রধান তথ্য কমিশনার হিসাবে যে বক্তব্য মানে যে কথাটা ওনাকে শেষ বলতে চাই, যে তিনি যা করেছিলেন, হ্যাঁ এটা কি করেছিলেন এটা আলোচনার বিষয়বস্তু এবং এটা খুব মন্দের ভালো ছিল। ধন্যবাদ। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার এই যে সম্প্রচার নীতির মাধ্যমে এটা টিভির মধ্যে বক্তব্য বলা, এটাও কিন্তু বলা যাচ্ছে না। আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আশা করছি এই সংকটের আবর্ত থেকে আমাদের রাজনীতি বেরিয়ে আসবে, সুস্থ রাজনীতি ধারায় আমরা ফিরে যেতে পারবো। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। শুভরাত্রি।